ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা বাংলাদেশের। ইতিমধ্যেই আজ সকাল ঠিক 6টা নাগাদ সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কারফিউ উইথড্র করে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ যেন শান্তিতে থাকে। আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে। স্কুল কলেজ অফিস আদালত আজই খুলে যাচ্ছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ যে সমস্ত সীমান্তগুলি রয়েছে সেই সমস্ত সীমান্ত সেল করে দেওয়া হয়েছে। বাড়তি নজরদারি সেখানে বিএসএফের এবং বাড়তি বাহিনীও মোতায়েন করা হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব গেদে সীমান্তে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি, নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক আজকে সকালে গেদে সীমান্তের ছবিটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো পবিত্র, সকাল থেকে আমরা যে গেদে বাংলাদেশ এখানে বর্ডার থেকে যারা আসছেন গেদে বাংলাদেশ নিরাপত্তা একদম আটোচাটো, কারণ পুরো ছন্দে কিন্তু বাংলাদেশ ও গেদে বাংলাদেশ সীমান্তে কিন্তু পুরো ছন্দে ফিরে আসলো। সকাল থেকে রোগীর পরিজনরা বাংলাদেশ থেকে আসছেন, আসার পরে কিন্তু তারা সেই গতকালকে যেই রাস্তায় অবরোধ ও বাস চলাচল বিভিন্ন পরিষেবা বন্ধ, সেখানে কিন্তু একদম তারা বললেন কিন্তু তারা কিন্তু প্রচন্ড পরিমাণে তারা বাস পাননি, বিভিন্ন গাড়ি কিন্তু ভাড়া করে তারা কিন্তু এই বাংলাদেশ গেদে বাংলাদেশ সীমান্ত, কারণ এদিকে বাস পরিষেবা ইন্টারনেট পরিষেবা সবই বন্ধ। সেখানে কিভাবে তারা আসবেন? এদিকে ফ্লাইট তারা বুক করেছেন, ফ্লাইটও তারা বন্ধ, কিন্তু তারা আসছেন, তারা বাংলাদেশ থেকে তারা যখন আসছেন তারা কিন্তু এই ইন্ডিয়া বা গেদে বাংলাদেশ সীমান্তে যেরকমই নিরাপত্তা যেরকম আঠাশোটা বলা যায়, সকাল থেকে আমরা দেখে যাই বাংলাদেশ যে গেদে বাংলাদেশ এখনো কিন্তু লোক আসতে শুরু করেছেন এই বাংলাদেশ সীমান্তে গেদে বাংলাদেশ সীমান্তে। সকাল থেকে যারা আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু রুগী দেখাতে আসছেন বিভিন্ন কলকাতা ও বিভিন্ন আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসছেন। সকাল থেকে যে চিত্র আমরা দেখে আসছি, গতকালকে কিন্তু এই বাংলাদেশ সীমান্তে কিন্তু লোক আসতে পারেনি, কারণ বিভিন্ন লোক কিন্তু তারা এখানে কিন্তু আসছেন এরকম বিভিন্ন এই বর্ডার থেকে দেখতে পাচ্ছি, বর্ডারে কিন্তু এখনো পর্যন্ত তারা উপরে বাংলাদেশ থেকে তারা লোক আসা শুরু করেছেন। প্রতিবন্ধী তিনিও কিন্তু তারা আসছেন, কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু তিনি তাকে নিয়ে এখন চলে যাচ্ছে স্টেশনে, গেদে সামনে গেদে স্টেশন, সেখানে নিয়ে যাচ্ছেন। সকাল থেকে যে চিত্র দেখে যাচ্ছে পুরো ছন্দে ফিরে আসলো গেদে বাংলাদেশ সীমান্তর। আমি একটা বিষয় জানবার চেষ্টা করব, কালকে সারা রাত বিভিন্ন বর্ডারগুলিতে পেট্রোলিং হয়েছে, সেখানেও পেট্রোলিং হয়েছে সারা রাত, সেখানকার ছবিটা ঠিক কেমন ছিল? দেখো, আমরা যেখানে রয়েছি সকাল দিকে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা বিভিন্ন এই বর্ডার সংলগ্ন বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু গতকাল রাতের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন ও পরিদর্শন করেছেন বিভিন্ন। এইখানে যে পাশেই তারকাটা রয়েছেন, এই তারকাটার ভিতর দিয়ে কেউ যেন পাস না হয়, বাংলাদেশ থেকে তারা না আসেন, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় চেকিং সারা রাত ধরে চেকিং চলেছেন। সেই চেকিং করার পরে কিন্তু আজকে সকালবেলার কিন্তু বাংলাদেশ থেকে যারা আসছেন ওপার থেকে বাংলাদেশ থেকে তারা এই পশ্চিমবাংলায় যে গেদে বাংলাদেশ সীমান্তে যারা আসেন তারা কিন্তু খুব ভালোভাবেই আসছেন, কিন্তু তারা বিএসএফ এর সহযোগিতা পাচ্ছেন। বিএসএফরা তারা যেরকম আমরা কিছুক্ষণ একজন প্রতিবন্ধী বিএসএফ জওয়ান তিনি কিন্তু গাড়িতে তুলে দিলেন, টোটোতে তুলে দিলেন, সেরকম মানবিক চিত্র আমরা দেখতে পেলাম। সকাল থেকে আমরা যেই চিত্র দেখতে পেলাম পুরনো ছন্দে কিন্তু গেদে বাংলাদেশ সীমান্ত। গতকালকে যে চিত্র আমরা দেখেছিলাম, মানুষ আসতে পারছেন না, আতঙ্কে রয়েছেন বাংলাদেশের যারা লোকেরা আতঙ্কে রয়েছে, রুগীর পরিজনরা। আমরা একজনের সাথে মহিলার সাথে কথা বলেছিলাম, তিনি বাংলাদেশ থেকে ছুটে চলে আসেন পশ্চিমবাংলায়, যদি বাংলাদেশে আবার অশান্তি বাঁধে সেই আশঙ্কে তারা কিন্তু চলে আসে। সেই চিত্র আমরা কিন্তু দেখে আসি বাংলাদেশ সীমান্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম সকাল থেকে যে পরিমাণে তারা কিন্তু বাংলাদেশে যারা আসছেন তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন ও বিভিন্ন হুইল চেয়ার করে তারা কিন্তু এক প্রতিবন্ধীকে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন পাসপোর্ট চেকিং করে ব্যাগ চেকিং করে কিন্তু তারপর তারা পশ্চিমবাংলা ঢুকতে দিচ্ছেন। একদমই তাই, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছে গেদে সীমান্তে এবং ভারত বাংলাদেশ যে সমস্ত সীমান্তগুলি রয়েছে সেই সমস্ত সীমান্তগুলি ইতিমধ্যে সেল করে দেওয়া হয়েছে এবং সেখানে বাড়তি নজরদারি, রাতভর সেখানে পেট্রোলিং এবং বাড়তি নজরদারি, যেমন বাড়তি বাহিনীও কিন্তু সেখানে মজুদ করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত বাংলাদেশ গেদে সীমান্ত। ইতিমধ্যে আজকে বাংলাদেশ যে একেবারে শান্ত হয়ে গিয়েছে সেটা কিন্তু নয়, তার কারণ শেখ হাসিনা
তার পদত্যাগের পর তিনি দেশ ছেড়েছেন, কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো শান্ত হয়নি। রাতভর সেখানে অশান্তি হচ্ছে। শুধুমাত্র গতকালই সেখানে 135 জনের মৃত্যু হয়েছে। গত 21 দিনে বাংলাদেশে 440 জনের মৃত্যু হয়েছে এবং শেষ পর্যন্ত গতকাল একেবারে পদত্যাগ করে 15 বছরের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে সেখান থেকে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার বোনকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন দেশের আমাদের এই ভারতের আগরতলায় প্রথমে, এবং তারপর সেখান থেকেই তিনি চলে যান দিল্লিতে। তবে রাজধানীতে তিনি নামেননি, গাজিয়াবাদে সেখানে নামেন এবং সেখান থেকে লন্ডন যাওয়ার ইচ্ছা থাকলেও সেখানে ব্রিটিশ সরকার তাকে এই মুহূর্তে রাজনৈতিক আশ্রয় দেয়নি, যদিও তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তবে আপাতত তিনি এদেশেই রয়েছেন। এদিকে অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রী বাংলাদেশের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 21 দিনে পর্যন্ত পাওয়া খবরে 440 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। যশোরে আওয়ামী লীগের যে কার্যালয় সেখানে আগুন এবং একটি হোটেলে 9 জন আওয়ামী লীগ নেতাকে পুড়িয়ে খুন করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মুশরফি বিন মুর্তজা, তার বাড়িতে অগ্নিকাণ্ড, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। ধরে ধরে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের ওপর আক্রমণ, তাদের বাড়িতে আক্রমণ। পালাবদলের পর এই ছবি এই মুহূর্তে বাংলাদেশে। কোথাও খুন করা হচ্ছে, কোথাও বাড়িতে আগুন লাগানো হচ্ছে। ইতিমধ্যেই সেলিম খান এবং তার ছেলে অভিনেতা শান্ত খান, তাদেরকে পেটিয়ে খুন করার খবর মিলেছে। সেলিম খান বিশিষ্ট প্রযোজক, আপনারা দেখছেন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। গতকালের এই ছবি শেখ হাসিনার পদত্যাগের পর যে শান্ত হয়ে গিয়েছে বাংলাদেশ, তেমনটা কিন্তু একেবারেই নয়। উল্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বাসভবন, গণভবন, তার গণভবনের দখল নেয়। আমরা সেই ছবি দেখেছিলাম গতকাল। গণভবনের সুইমিং পুল, প্রধানমন্ত্রী পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শয়নকক্ষ অর্থাৎ বেডরুম, সেখানে গিয়ে বিছানায় শুয়ে সেই যখন ছবি, তেমনি বাড়ির বিভিন্ন আসবাবপত্র লুট করা হয়েছে, সেই ছবি দেখিয়েছি আমরা আপনাদের সামনে। এরপরে রাতভর কিন্তু সেখানে অগ্নিসংযোগ, গুলি এবং খুন খারাপি হয়েছে। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। আপাতত তার শেষটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দিয়ে। পড়শি দেশে এখন নতুন বাংলাদেশ গঠনের ডাক। কোটা সংস্করণ ছাত্র আন্দোলনের জেরে শুধু প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়াই নয়, অবশেষে দেশ ছাড়তে হলো শেখ হাসিনাকে। বোন রেহানাকে নিয়ে সোমবার দুপুরে ঢাকার বাসভবন, গণভবন ছাড়েন তিনি। বাংলাদেশে সেনার অধীনে গড়া হবে অন্তর্বর্তী তদারকি সরকার। সূত্রে খবর, বাংলাদেশ সেনাবাহিনীর তরফে শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেই সুযোগ পাননি তিনি। অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীরা গণভবনের দখল নিয়ে উল্লাসের পাশাপাশি সেখানকার নানান জিনিস ভাগাভাগি করে নেন। কেউ বা পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন, কারো হাতে হাঁস, মুরগি, তো আবার কারো হাতে শেখ হাসিনার বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র।
শেখ হাসিনার বেডরুমে ঢুকে তাঁর বিছানায় শুয়ে গণভবন আমাদের দখলে বলে উল্লাসেও মেতে ওঠেন আন্দোলনকারীরা। হাতুড়ির ঘা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এমনকি মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও চলে ভাঙচুর। বাংলাদেশের ইতিহাসে অভিশপ্ত আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনা সরকারের পদত্যাগ। 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর 3টি বড় মাপের সেনা অভ্যুত্থানের সাক্ষী বাংলাদেশ। সেনার হাতে নিহত হয়েছেন 2 প্রেসিডেন্ট, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। 1975 সালের 15ই আগস্ট নিজের বাসভবনে সপরিবারে খুন হন শেখ মুজিবুর রহমান। প্রায় 50 বছর পর এমনই এক আগস্টে দেশ ছাড়তে হলো মুজিব কন্যা শেখ হাসিনাকে। প্রায় 2 দশক পর বাংলাদেশে ক্ষমতার ভরকেন্দ্রে সেনাবাহিনী। এর আগে 2007 সালে শেষবার সরকার গঠনে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সেনা। রাষ্ট্রসংঘের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনা প্রধান জেনারেল মাইন সরাসরি ক্ষমতায় আসেননি। তবে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ সহ বিরোধীরা সেই সরকারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগে আন্দোলনে নামায় সক্রিয় হয় সেনা। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে। ইউনুস দায়িত্ব নিতে না চাওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সক্রিয়তায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ফখরুদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গোপনে বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতের আগরতলায় অবতরণ করে শেখ হাসিনার হেলিকপ্টার। সেখানে কিছুক্ষণ থাকার পর অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। তবে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে শেখ হাসিনার কপ্টার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন আর আমি তা গ্রহণ করেছি। দ্রুতই নির্বাচন করে নতুন সরকার গঠন করা হবে। জাতির উদ্দেশ্যে মাঝরাতে ভাষণে এমনটাই বললেন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে 48 ঘন্টার মধ্যে সব হত্যার সব অন্যায় ন্যায় বিচার হবে, দেশে শান্তি শৃঙ্খলার বাতাবরণ ফিরে আসবে। কথা দিচ্ছি, দেশে শান্তি ফেরানো, দেশবাসীর দাবি দাওয়া পূরণের সব দায়িত্ব নিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ ছেড়ে দেশ ছাড়ার পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। গত মাস খানেক ধরে শুধু আন্দোলনই দেখেছে এই দেশ। 5ই আগস্ট সেই আন্দোলন পর্বেরই হয়তোবা পরিসমাপ্তি ঘটল। এর ঐতিহাসিক সন্দেহ করে পড়শি দেশ বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে লাগাতার ছাত্র যুবদের আন্দোলন, তারপর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% আসনে নিয়োগের নির্দেশ। সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও আন্দোলন স্থগিত হয়ে আসেনি। পুলিশের গুলিতে অসংখ্য তাজা প্রাণের আহুতি মেনে নিতে নারাজ ছিলেন আন্দোলনকারীরা। এরপর শুরু হয় হাসিনা সরকারের অপসারণের দাবিতে নতুন করে আন্দোলন। রবিবার ভয়াবহ রূপ নেয় সেই আন্দোলন, প্রাণ হারান পুলিশ সহ শতাধিক ছাত্র যুব। সোমবার হাসিনা সরকারের পতনের পরেই কার্যত বিজয় উল্লাসে মেতে ওঠেন দেশবাসীর একাংশ। বিজয় উৎসব করতেছি। আমাদের বাচ্চারা ঘরে 1 মাস বন্দী, আমাদের সমস্ত সন্তানদেরকে রক্ত ভাসে গেছে সমস্ত দেশ। আমরা এই রক্তের বিনিময়ে আজকে বিজয় পাইছি ইনশাআল্লাহ। খুবই আনন্দ লাগছে, আমরা শুকর আলহামদুলিল্লাহ। খুবই আনন্দ হচ্ছে আমাদের। আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। আমরা এই বিজয় উদযাপন করব সুস্থ, স্বাভাবিকভাবে, শান্তিপূর্ণভাবে। কারো প্রতি আমাদের আর কোনো ক্ষোভ নেই। আমরা আমাদের এই দেশ গঠন করব আগামী প্রজন্মের হাত ধরে ইনশাআল্লাহ। স্বাধীনতার চেয়ে আমরা অনেক বড় কিছু পেয়েছি। অনেক রক্তের বিনিময়, অনেক সংগ্রামের বিনিময় আজকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছে। শেখ হাসিনা তার দেশ ছেড়ে সে পালিয়ে গেছে, খুনি হাসিনা পালিয়ে গেছে। ইন্ডিয়া থেকে তার স্বাধীন করেছি, ইন্ডিয়া থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি হচ্ছে, কারণ মনে হচ্ছে এখন আমি স্বাধীন একটা চাপ থেকে মনে হয় বের হয়ে আসলাম, এরকম লাগছে। এত কষ্ট করেছি, ঠিক আছে, আমাদেরকে 15 বছর ধরে আমাদের জনসাধারণের উপরে যে অত্যাচার চালানো হয়েছে, ঠিক আছে, এতদিন ধরে এত মানুষ, এই যে কোটা আন্দোলনের জন্য যে এত মানুষকে মারা হলো, এটার কোনো যুক্তি হয় না। এই জন্য আমরা জনপথে আমরা সবাই নেমেছি। আমাদের এক দফা এক দাবি যে শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে।